প্রসঙ্গ শুনবো, ঠাকুরের কথা শুনবো। কীর্তনে আমাদের ভাবের উত্তরণ ঘটেছে, আর সেই ভাব স্থিত হওয়ার জন্য ইষ্ট প্রসঙ্গ করার কথা ঠাকুরই বলতেন। তাই এখন ইষ্ট প্রসঙ্গের জন্য আমরা ডেকে নেব শ্রদ্ধেয় সহপ্রতি ঋত্বিক এবং অধ্যাপক রশ্মিরঞ্জন দাস দাদা, আইআইটি ধানবাদ থেকে। তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি ঠাকুরের কথা বলবেন, আমরা শুনবো। দাদা, জয় গুরু। দাদা জয়গুরু। জয় গুরু। দাদা একটু সময়টা বলে দেবেন? সময়টা তো সময়টা তো 30 মিনিট। 30 মিনিট। যদি আরো যদি লাগে আরো বেশি, আপনি লাগে বেশি আপনি নিতে পারেন পরে। নিতে পারেন পরে। বন্দে লোকতিলকং সাত্যত বার্তা বিভূষণং অমর কীর্তিউৎসারণং প্রবৃদ্ধং লোকজীবনং প্রণয় ব্রহ্মত্ব জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষ। প্রণমামি লক্ষ্মীমাতা ষোড়শী রূপধারিণী অনুকূল শক্তিরূপা বিশ্বানন্দ বিধায়িনী ঋষি সম্পূজিতা দেবী পুরুষোত্তম সঙ্গিনী জগত কল্যাণিয়া মা মহালক্ষ্মী নমস্তুতে। ব্রহ্মমার্গ প্রদর্শকং প্রেমভক্তি বিনায়কং শান্তি স্বস্তি বিধায়কং যুগাচার্য প্রবরং নৌমি আচার্যং প্রবরং নৌমি। আজকে প্রভাতী নাম সংকীর্তন সৎসঙ্গে যোগযুক্ত সমস্ত পবিত্র পুত পাঞ্জাধারী কর্মী দাদারা, উপস্থিত গুরু ভাই, মা, সবার উদ্দেশ্যে আমার আন্তরিক ও প্রীতিপূর্ণ জৌর নিবেদন করছি। এটা অপূর্ব অনুভূতি হলো এই সৎসঙ্গের মাধ্যমে যুক্ত হয়ে এই ব্রহ্ম মুহূর্ত থেকে নাম ধ্যান দিয়ে এই সৎসঙ্গটা যেটা কন্টিনিউ দেখলাম যে ব্রহ্ম মুহূর্ত থেকেই চলছে। এটা একটা মানে আমার জন্য একটা নতুন অনুভূতি, খুব ভালো লাগলো। দাদা একজন আজকে নাম ধ্যানের অনুভূতি নিয়ে বলছিলেন। আমি আমার জীবনের কয়েকটা অনুভূতি আপনাদের সামনে রাখতে চেষ্টা করব। আমার মনে পড়ছে যে আমার একটু পুরনো কথা বলছি। আমি তখন আমি মেকানিক্যাল সিস্টেম ডিজাইন, এমটেক ইন মেকানিক্যাল সিস্টেম ডিজাইন, আইআইটি খড়গপুরে আমি পড়ছিলাম। 2005 এমটেক শেষ হয়ে গিয়ে তারপর আমি পিএইচডিতে জয়েন করলাম। ওই আমার গাইড সেম ছিলেন, যেনার আন্ডারে আমি এমটেক করেছিলাম, ওনার আন্ডারেই পিএইচডি জয়েন করেছিলাম। শেষে দাদার অমীয় আশীর্বাদ বহন করে তখন শেষে দাদা আচার্যদেব ছিলেন, খুব খুশি হয়েছিলেন যখন ওনার কাছে আমি আমার এমটেক থিসিসটা নিয়ে গেছিলাম। এমটেকের থিসিসটা ডিপার্টমেন্ট ওয়াইজ, ডিপার্টমেন্টের রুল হচ্ছে যে 4টে কপি হবে, একটা গাইড কপি, একটা স্টুডেন্ট কপি, একটা লাইব্রেরি কপি, একটা ডিপার্টমেন্ট কপি, 4টে কপি হয়। আমার মনে এলো যে স্পিরিচুয়াল গাইড যিনি, ওনার কাছেও একটা যাওয়া উচিত। স্পিরিচুয়াল গাইড যিনি, ওনার কাছেও একটা কপি যাওয়া উচিত। তাই 5টে কপি করেছিলাম। তো 4টে কপি জমা দিয়ে তারপরে একটা কপি নিয়ে সে যে দাদার কাছে গিয়ে যখন নিবেদন করেছিলাম, উনি খুব খুশি হয়। অন্নদা প্রসাদ মাজিদা, যিনি আশ্রমের সিভিল ইঞ্জিনিয়ার, ওনাকে দিয়েছিলেন, বলেছিলেন যে এটা এই থিসিসটা পড়ে আমার সামনে গল্প করবেন। আমার মতো একজন এটা নগণ্য মানুষ, আমি কি করেছি, থিসিস কি কাজ করেছি, কিন্তু উনি এটা অপূর্ব উৎসাহ দিয়ে মানে একটা কি বলবো, একটা উন্মাদনা সঞ্চারিত করে দিলেন যে খুব খুব ভালো। তারপরে বললাম যে আমি পিএইচডি করতে চাই, আবার আনন্দে বলেছিলেন যে খুব ভালো, একদম করবি। সেই পিএইচডি করার সময় কথা, পিএইচডি যখন চলছিল, আমি আমার গাইডের
লাস্ট স্টুডেন্ট ছিলাম। উনি ডিপার্টমেন্টের সবচেয়ে সিনিয়র মোস্ট প্রফেসর ছিলেন। তো ওনার আন্ডারে ওনার লাস্ট স্টুডেন্ট ছিলাম আমি। তো উনি এতটাই ব্যস্ত থাকতেন যে আমার আমার মানে পিএইচডির মানে গাইডেন্স যেটা, আমাকে অতটা সময় দিতে পারতেন না। তো আমাকে একটা মানে ওনার আন্ডারে যে অলরেডি পিএইচডি করে গেছিল আমার একজন সিনিয়র স্টুডেন্ট, তার একটা থেসিস আমাকে দিলেন আমার গাইড দিয়ে বললেন যে এই কাজটা অলরেডি হয়ে গেছে, পেপার পাবলিশড হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, ইয়ে তোমার সিনিয়র ব্যাচ স্টুডেন্ট, তোমাকে ফার্স্ট তার রেজাল্টটাকে ভ্যালিডেট করতে হবে, মানে সে যেটা করেছে সেটা তোমাকে আবার করে দেখাতে হবে। রেজাল্টগুলো তো সে অলরেডি বের করিয়ে দিয়েছে, ইন্টারন্যাশনালি পাবলিশও হয়ে গেছে, তুমি শুধু সেই রেজাল্টটাকে আবার বের করে আমাকে দেখাবে। তুমি কিছু নতুন করার আগে ফার্স্ট যেটা হয়ে গেছে সেটাকে আবার করে একটু চেক করে নাও যে তোমার বোঝাটা ঠিক আছে কিনা। তুমি যদি এটা করে দিতে পারবে তাহলে আমি তোমার প্রবলেমটা ডিফাইন করব। এরকম উনি একটা কন্ডিশন আমার সামনে রাখলেন। আমি চেষ্টা করছি, করেই যাচ্ছি, হচ্ছে না। সেই সময় হঠাৎ শুনলাম যে বর্তমান আচার্যদেব যিনি, উনি তখন আচার্যদেব শ্রী দাদাকে সঙ্গে নিয়ে পুরী যাচ্ছিলেন। ওনার ট্রেন খড়গপুর স্টেশনে কিছুক্ষণ দাঁড়াবে, আর সব গুরু ভাইয়েরা এটা জানতে পেরেছে, তাই সবাই একসঙ্গে যাচ্ছে খড়গপুর স্টেশনে গিয়ে দাদাকে দর্শন করবে। তো ওনার সঙ্গে আমিও বেরিয়ে গেছি। খড়গপুর স্টেশনে ট্রেনটা দাঁড়ালো, তো ভিতরে শ্রী দাদা ছিলেন, উনি বেরোননি, কিন্তু বর্তমান আচার্যদেব উনি বেরিয়ে এলেন। বেরিয়ে এসে ট্রেনের ওই দরজার সামনে দাঁড়িয়ে আমাদের সঙ্গে কথা বললেন, সবার সঙ্গে কথা বললেন, কেমন কি আছো কি। তখন আমার দিকে তাকিয়ে বললেন কেমন আছিস। এমনি আমি তো একটা কি বলবো, মানে অলরেডি একটা টেনশন মধ্যে আছি যে আমার পিএইচডি প্রবলেমটা হচ্ছে না। তো আমি সেই আমার মানে সেই যে চিন্তাটা আমার চলছিল সেটা আমি ওনাকে শেয়ার করলাম। বললাম দাদা আমার হচ্ছে না, আমার পিএইচডি প্রবলেমটা আমার স্যার আমাকে দিয়েছেন কিন্তু হচ্ছে না, আমি করতে পারছি না, এরকম কিছুটা বললাম। আমার অন্তরের ভাবটা কিরকম ব্যক্ত করেছি জানি না, কিন্তু বলতে চাইলাম যে আমি করতে পারছি না, ফোকাস করতে পারছি না। তখন উনি এটা একটা কথা বলেছিলেন যেটা আমার জীবনে ধ্যান নিয়ে এসেছিল। উনি বলেছিলেন যে তুমি যেটা করতে চাও, তুমি যেটা পেতে চাও, তুমি কি জানো তুমি কি পেতে চাও? তুমি কি বুঝেছো তোমার টার্গেটটা কি? তাই কিছু করার আগে এটাকে লিখে দিবে, একটা জায়গায় লিখবে যে তুমি এইটাই করতে চাও। তোমার গোলসগুলোকে ক্লিয়ার করবে, আবার সেই গোলসগুলোকে একদম ক্লিয়ারলি ডিফাইন করে তারপরে স্টেপ বাই স্টেপ সেই গোলগুলোকে অ্যাচিভ করতে চেষ্টা করবে। ফেলিং টু প্ল্যান ইজ প্ল্যানিং টু ফেল। ফার্স্ট প্ল্যানিং করবে, তারপরে কাজ করবে। উনি এরকম কিছু একটা বললেন আমাকে। আমি যেটু বুঝলাম উনি এটাই বলতে চাচ্ছিলেন যে তোমার গোলটা ক্লিয়ার নেই, তুমি কোনো প্ল্যানিং না করে, এটা ক্লিয়ার গোল ডিফাইন না করে তুমি কাজে নেমে যাচ্ছ। তার জন্য যে সংঘাতগুলো আসছে, কাজ করার সময় যে সংঘাতগুলো আসবে, তার জন্য আগে থেকে রাজি থাকো, তাহলেই তুমি বিপদকে পরাজয় করে সফলতার লক্ষ্মী লাভ করতে পারবে। এটা সত্যান্বেষণও লেখা আছে। তো সেই কথাটাই উনি বললেন আমাকে, যে তুমি ফার্স্ট গোলটাকে ক্লিয়ার করো। তারপরে ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমরা সবাই আশ্রমে ওইখানে প্রণাম করে ফিরে এসেছি। তারপরে সেই দাদার সেই কথাটাতেই আমার জীবনে ধ্যানটা স্টার্ট হলো। আমি কি করলাম আমার মনে আছে, আমার হস্টেলে আমি আবার কি করলাম যে এই যে আমি যেটা করতে চাচ্ছিলাম, আমাকে যে আমার গাইড যেটা আমাকে যে টার্গেটটা দিয়ে যে প্রবলেমটা দিয়েছিলেন, আমার ওই সিনিয়র স্টুডেন্ট, উনার একটা রেজাল্ট,
উনি যেটা পেয়েছিলেন ওনার পিএইচডি রেজাল্ট হিসাবে একটা প্লট, একটা গ্রাফ, সেই গ্রাফটা উনি আমাকে আবার করতে বলেছিলেন। তো আমি কি করলাম যে আমি এবার যখন আমার মাথা কাজ করতো না, আমি মানে রিসার্চটা তো একটা একটা গভীর ব্যাপার, এটা একটু অনেকটাই লেগে থাকতে হয়, অনেকটাই মানে একটা অ্যানালিটিক্যাল পাওয়ারটা অনেকটা ডেভেলপ লাগে, লেগেই থাকতে হবে। তখন ততটা হয়তো উন্নত ছিলাম না, আহ, কিন্তু আমি কি করলাম, আমি যখনই বুঝতে পারতাম না, যখন আমার মাথা কাজ করতো না, তখন আমি করলাম ওই চক্রপথটা বের করে ওইখানে বসে, ওইখানে পেপার পেন সবটা ওইখানে রেখে দিতাম, চক্রপথটা বের করতাম, আর একদম এক টানে নাম করতে চেষ্টা করতাম, ভালো লাগুক আর নাই লাগুক, একদম আকুল প্রাণে, অভাবে পরিস্থান্ত মনি ব্রহ্ম জিজ্ঞাসা করে সেরকম একদম সমগ্র সত্তা দিয়ে, সমগ্র অন্তর দিয়ে নাম করতাম। আর আমি আমি কি বলবো, আমি মানে আমি একদম অনুভব করেছি যখন নাম করতাম, আমার যে এই যে কনসেন্ট্রেশনটা আমি হারিয়ে ফেলতাম না, সেই কনসেন্ট্রেশনটা আবার ফিরে পেতাম, এটা নতুন ঊর্জা পেতাম। আর কিছুক্ষণ নাম করার পর আবার বন্ধ করে আবার ওইখানেই বসে লিখতাম যে আমি কি করতে চাই, যে থটস গুলো আসতো সেই, আর অপর মানে ধ্যান করার সময় সেই চিন্তাটাই আসতো, আমি যে প্রবলেমটা নিয়ে লেগে আছি সেই চিন্তাটাই মাথায় আসতো, আর সেটা কি করে করা যেতে পারে, কি করে ওটা সম্ভব হতে পারে, সেই নিয়ে কিছু নতুন নতুন পয়েন্ট আমার মাথায় আসতে শুরু করলো। এটা আশ্চর্য ব্যাপার, এটা যারাই করে, যারাই করবে তারা এই অনুভূতিটা নিশ্চয় পাবেই। কোনো একটা ব্যাপার নিয়ে, কোনো একটা বিশাল টেনশন নিয়ে যখন আপনি নাম করবেন, শুধু নাম করার, শুধু নাম করলেন সেটা আলাদা ব্যাপার, এই যে পৃষ্ঠ চিন্তায় তার চাহিদায় মনটি ভরে থেকে পূরণ প্রয়াস আবেগ নিয়ে যজন বলে তাকে, সেই পৃষ্ঠ চিন্তাটা থাকবে আর তার চাহিদা থাকবে, পৃষ্ঠ চিন্তায় তার চাহিদায় মনটি ভরে থেকে পূরণ প্রয়াস আবেগ নিয়ে যজন বলে তাকে। তো একটা সিভিয়ার টেনশন মাথায় থাকা চাই, সেই পিএইচডি গ্রাফটা আমার জন্য বিশাল টেনশন ছিল। তো সেই টেনশনটাকে মাথায় নিয়ে যখন আমি নাম করেছি, আমার মাথায় নতুন নতুন কিন্তু চিন্তাগুলো এসেছে, এইটা এরকম করলে হবে, এইটা এরকম করলে হবে, এরকম সেই যে নতুন পয়েন্টস গুলো আসতো, আমি সঙ্গে সঙ্গে ওই পয়েন্টস গুলো নোট করে নিতাম ওই কপিতে, পয়েন্ট নম্বর 1 দিস, পয়েন্ট নম্বর 2 দিস, পয়েন্ট নম্বর 3 দিস, এরকম এরকম করে দেখো, আবার সেগুলো ইমপ্লিমেন্ট করতাম। আমার টার্গেট ছিল ওটা গ্রাফ। আমার যে সিনিয়র সিনিয়র স্কলার, সিনিয়র পিএইচডি স্টুডেন্ট যিনি করে গেছেন অলরেডি কাজটা, উনি একটা গ্রাফ পেয়েছেন। ওই গ্রাফটা লেফট টু রাইট, লেফট থেকে রাইট মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, লেফট থেকে রাইট ওই গ্রাফটা নামছে, ওনার প্লটটা ছিল সেরকম। আমাকে ওই প্লটটা বের করে স্যারকে দেখাতে হবে, উনি এটাই আমাকে টার্গেট দিয়েছেন, তুমি এই প্লটটা আমাকে আবার দেখাও, ও তো করে ফেলেছো, তুমি আবার করে দেখাও, এটা দেখলে আমি তোমার প্রবলেম ডিফাইন করবো। আমি এই যে নতুন নতুন পয়েন্টগুলো আমার মাথায় আসতো, সেগুলো ইমপ্লিমেন্ট করে আমি প্রবলেমটাকে আবার আবার করতে চেষ্টা করলাম। আর অদ্ভুতভাবে আমি দেখলাম এই যে নাম করার ভিতর দিয়ে বারবার নাম করলাম, বারবার নাম করলাম, আর বারবার সেটা নিয়ে চিন্তা করলাম, একদম ছাড়লাম না নাম, বারবার ভালো লাগছে না সেইখানে বসে নাম করতাম, তার ভিতর দিয়ে যে নতুন পয়েন্টস গুলো এলো তাকে ইমপ্লিমেন্ট করে দেখলাম, আমি গ্রাজুয়ালি প্লটটা পেতে লাগলাম, যে প্লটটা আমার আসছিল না, যে গ্রাফটা আমার আসছিল না, যে কার্ভটা আমার আসছিল না, সেই কার্ভটা গ্রাজুয়ালি আমার আসতে শুরু করলো। কিন্তু একটা অসুবিধা ওখানে হলো, ও আমি যে কার্ভটা পেলাম, যে প্লটটা পেলাম, সে প্লটটা কমপ্লিটলি উল্টো এলো। মানে আমার সিনিয়র যিনি পেয়েছেন, উনি পেয়েছেন কিনা লেফট থেকে রাইট ওটা নামছে, প্লটটা মানে কমে কমে যাচ্ছে, ভ্যালুস গুলো কমে কমে যাচ্ছে। আমার কিন্তু আমি যেটা পেলাম, আমার হলো যে এটা গ্রাজুয়ালি ভ্যালুগুলো বেড়ে বেড়ে যাচ্ছে, আমার লেফট টু রাইট এটা বাড়ছে, উনি পেয়েছেন লেফট টু রাইট কমছে। আমি ভাবলাম নিশ্চয় কোথাও ভুল হয়েছে। আমি তারপর আবার আবার বসলাম, আবার দুবার তিনবার চারবার এই ধ্যান করতাম, আবার ইমপ্লিমেন্ট করে আবার করতাম, এরকম করে 2-3 বার করলাম, দেখলাম সেই প্লটটাই আসছে। তারপর দেখলাম যা উপায় নেই, আমার নিশ্চয়ই ভুল হয়েছে, যেহেতু কিছু না কিছুটা ভুল তো করছি, না হলে যেটা
অলরেডি একটা মানে কি বলবো, এটা প্রামাণিক তথ্য, যেটা যেটা অলরেডি প্রুফড হয়ে গেছে, সেটাকে তো আমাকে প্রুফ করতে বলা হয়েছে। তো সেটাই আমি প্রুফ করতে পারছি না। তার মানে মানে তার মানে তো আমারই কোথাও ভুল আছে। তো যখন 3-4 বার করার পর দেখলাম যে হচ্ছে না, এইবার সেই রুমে বসে, আমার সেই রুমে, আমার সেই হস্টেল, মেঘনাথ সাহা হল, আমার মনে হচ্ছে রুম নম্বর 302, মেঘনাথ সাহা হল অফ রেসিডেন্স, রুম নম্বর 302। ওই হলে বসে আমি এবার ঠাকুরের কাছে ওই চক্র ফটোটা বের করে ওখানে আকুল হয়ে কেঁদে উঠেছিলাম যে ঠাকুর, ভুল পেয়েছি, যে এগুলো যে এই যেগুলো পাচ্ছি, তো ভুল পাচ্ছি, কি করব, স্যারের কাছে নিয়ে যেতে পারছি না। এই ভুলটা দেখে হয়তো উনি আমার পিএইচডিটা ক্যান্সেলও করে দিতে পারেন, এরকম একটা মাথায় আসছে। কিন্তু অন্তর থেকে যখনই ওনার কাছে নিজের অন্তরের কথা ব্যক্ত করেছি, আমি দেখেছি যে কেউ যেন ভিতর থেকে বলছেন যেরকম যে না, এইটাকে নিয়েই দেখাও, তুমি যেটা পেয়েছো সেটাকে নিয়েই স্যারের কাছে যাও। অনেক সাহস সঞ্চয় করে সেই প্লটটাকে নিয়ে স্যারের কাছে গেলাম। স্যার অফিসে বসেছিলেন, গিয়ে ওই প্লটটাকে দেখালাম, বললাম স্যার আমি অনেক চেষ্টা করলাম, আমার হয়তো কোথাও ভুল হচ্ছে। ডক্টর পানিগ্রাহী, যিনি স্টুডেন্ট, উনি হি হ্যাজ গট দ্য প্লট, মানে যে প্লটটা উনি পেয়েছেন আমি প্লটটা উল্টো পাচ্ছি। সে প্লটটা আমি ওনার কাছে রাখলাম, বললাম স্যার আমার কোথাও ভুল হচ্ছে জানি না, দয়া করে আমাকে গাইড করুন, কিন্তু আমি এইটুকু পেলাম, আপনার কাছে নিয়ে এসেছি। উনি প্লটটা দেখলেন, কিছু বললেন না। আমি বললাম তুমি আসো, আমি আবার তোমাকে ডাকবো। চলে এলাম। আমরা গভীর একটা উদ্বেগের মধ্যে আছি, কি হবে। 2-3 দিন পর স্যার একটা মিটিং কল করলেন সব স্টুডেন্টদেরকে নিয়ে, ওনার আন্ডারে যতগুলো পিএইচডি স্কলার, এমটেক, সবাইকে নিয়ে একটা মিটিং কল করলেন, আমাকেও ডাকলেন, আমিও ছিলাম ওখানে। স্যার ওপেনলি বললেন যে প্লটটা আগে থেকে সে পেয়েছে, সে প্লটটা ভুল ছিল, সে প্লটটা ভুল ছিল। উনি আমাকে ক্লিয়ারলি বললেন যে এই প্লটটা ভুল ছিল, কি করে স্কিপ করে গেছে আমারও জানা নেই, আর আবার পাবলিশ হয়ে গেছে, এটা একটা অদ্ভুতপূর্ব ব্যাপার যে কি করে পাবলিশ হয়ে গেছে, এটা ভুল। আর আমার রিসার্চ হলেও যদি ভুল থাকে আমি কখনো এটা সাপোর্ট করব না। তুমি যে প্লটটা পেয়েছো সেই প্লটটাই ঠিক, সেই প্লটটাই ঠিক, ফিজিক্স ওয়াইজ সেটা ঠিক আছে, যেটা আগে এসেছে সেটা ঠিক ছিল না। আমি একটা তো আমাকে সাপোর্ট করলেন, বললেন খুব ভালো হয়েছে কাজ, অ্যান্ড তোমার প্রবলেমটা ডিফাইন করে দিচ্ছি, লেগে যাও কাজে, 2 বছরে তোমাকে পিএইচডি শেষ করতে হবে। মানে এইটা আমার জীবনে ধ্যান নিয়ে এসেছিল, আমি তার আগে এতটা ধ্যান করিনি। বর্তমান আচার্যদেবের সেই কথা, দ্যাট প্ল্যানিং টু ফেল ইজ ফেলিং টু প্ল্যান, ফেলিং টু প্ল্যান ইজ প্ল্যানিং টু ফেল, যেটা তুমি করতে চাচ্ছ ভালো করে দেখো, বুঝো, আর তার সমস্ত প্রস্তুতি নিয়ে, সমস্ত প্ল্যানিংটা নিয়ে তারপরে কাজে নামো। এই ওনার এই যে ইনস্ট্রাকশনটাই আমার জীবনে ধ্যান নিয়ে এসেছিল। আজকে সকালে এই পুলকিত দাবরের ছেলে, একটা ছোট ছেলে, একটা ভানি ঠাকুরের বলছিল যে যেখানেই থাস হোক না বেহোশ, করতে সন্ধ্যা প্রার্থনা, হবি তাতে কর্ম নিপুণ, শক্তি পাবি বর্ধনা। আমার মনে পড়ছিল সেটা নিয়ে একটা অনুভূতি, সেই ধ্যানেরই কথা। সেই খড়গপুর থাকাকালীন আমার জীবনে ম্যাক্সিমাম অনুভূতি সেই মানে একান্ত থাকলে, একান্ত থাকলেই অনুভূতিগুলো বেশি অনুভব করা হয়। তাই কিছুদিন তাই মনে হয় একান্ত থাকা লাগে, মানে একটা শিশু প্রজাপতি ব্রত, নাহলে হবিষ্যান্ন, এরকম মাঝে মাঝে করা লাগে, যাতে আমরা একটু ডিটাচড হয়ে যেতে পারি। আর ডিটাচড হলেই অনুভূতিগুলো খুব সুন্দর হবে, মানে আমার যে তার সঙ্গে একটা গভীর সম্পর্ক আছে, একটা রিলেশন আছে, সেটা আরো ঘনিষ্ঠ হয়। আর ওনাকে আমি, ওনার ইনস্ট্রাকশনসগুলোকে আমি খুব ভালো করে বুঝতে পারি, আমার জীবনে তার লীলাটাকে আরো ভালো করে অনুভব করতে পারি। তাই আহ, যখনই কিছু অনুভূতি বলতে যাই, আমার সেই কথাগুলো বেশি মনে পড়ে। এখনো অনুভূতি হচ্ছে না বলে না, এখনো অনুভূতি হচ্ছে, কিন্তু সেই অনুভূতিগুলো যখন আমি একা ছিলাম তাকে নিয়ে, এই যে সেই যে দাদার লেখা আছে না, যে তোমাকে যখন মনে পড়ে, ধরা মনে হয় জনহীন, তুমি আছো আমি আছি, আর বাকি সব তোমাতে বিলীন। সেই যে স্টেটটা, সেই যে অনুভূতিটা, সেই অনুভূতিটা তো জীবনে সব সময় থাকে না, যে তুমি আছো আর আমি আছি, বাকি সব তোমাতে বিলীন। সেইটা মনে হয় তখন এটা সম্ভব হয়েছিল, যে একটা হস্টেলের রুম, আর কেউ নেই, সেখানে আমি আছি আর ঠাকুর আছেন,
আর কেউ নেই, যে কোনো অসুবিধা হলে ঠাকুর ছাড়া আর গতি নেই। এই যে স্টেটটা, এই যে ডিপেন্ডেন্সিটা, সেই ডিপেন্ডেন্সিটা ওখানে একটু সহজ হয়ে গেছিল, তাই অনেকগুলো অনুভূতি আমি সেইখানেই পেয়েছি। আর এগুলো মানে কখনোই ভুলতে পারবো না। সেই খড়গপুরে থাকাকালীন আরেকটা অনুভূতি, আমি তো, আমার বাড়ি তো ভুবনেশ্বর, আমি খড়গপুর থেকে ভুবনেশ্বর মাঝে মাঝে যাতায়াত করতাম। আহ, জনশতাব্দী এক্সপ্রেস বলে একটা এক্সপ্রেস এখনো চলে, এটা হাওড়া থেকে ছেড়ে ভুবনেশ্বর যায়, 7 আওয়ার্স টাইম লাগে। আমি খড়গপুর থেকে ওই ট্রেনটা ধরি, ধরে ভুবনেশ্বর আমি 3:30টার সময় ট্রেনটা আমার খড়গপুর থেকে ধরি, আর বাই 8:30 আমি ভুবনেশ্বরে পৌঁছে যাই। তখন একবার এরকম হলো, আমার মনে হয় শুক্রবার দিন, শনি রবি তো ছুটি থাকে, তো শুক্রবার দিন একটা ল্যাব থাকে, সেই ল্যাবটা শেষ করে আমি এসে ওই ট্রেনটা ধরি 3:30টার সময়। একদিন কি হলো, আমি আমার একজন বন্ধু, আমরা দুজন প্ল্যান করেছি যে আমরা একসঙ্গে যাব, তার বাড়িও উড়িষ্যা। তো আমরা ওই 3টার সময় ল্যাবটা শেষ করে আমরা বেরিয়েছি যে ওই ট্রেনটা ধরবো, কিন্তু যখন পৌঁছেছি স্টেশনে আমরা দেখছি যে লেট হয়ে যাচ্ছে, ঠিক 3:30টায় ও ট্রেনটা ছেড়ে দেবে। 3:25 নাগাদ আমরা স্টেশনে পৌঁছেছি, আর টিকিট করার সময় নেই। আমি বলছি চলো টিকিটটা করে ফেলি, ও আমার বন্ধু বললো না টিকিট করার সময় হবে না, হয়তো টিকিট করতে পারতাম, 5 মিনিট সময় ছিল। আমি দেখছি যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, টিকিটটা করে যেতে পারতাম, কিন্তু ও বলল তাড়াতাড়ি চলে এসো, হয়তো ছেড়ে দেবে। আমি অনেকবার এরকম গেছি, কিছু অসুবিধা হবে না, চলো আমি তোমার সঙ্গে আছি, এরকম আমাকে বললেও আমি ওর সঙ্গে, ওর ভরসায় ট্রেনে উঠে পড়লাম। আমরা তো জেনারেলি ওই জেনারেল কোচেই যেতাম, বাট উইদাউট টিকিট, টিকিট নেই, তো দুজনেই বসে আছি। তো আমি কিন্তু ভয়ে, ট্রেন ছেড়ে দিয়েছে, আমি কিন্তু ভয়ে ওকে বারবার বলছি ভাই কিছু হবে না তো, কিছু হবে না তো। ও বলছে আরে কিছু হবে না, আমি অনেকবার গেছি, অনেকবারই গেছি, জেনারেল কোচে এতটা আর চেকিং হয় না, তুই চিন্তা করিস না। বসে আছি, তার ভরসায় বসে আছি যে সে আমার সঙ্গে আছে, সে একটা অনুভূতি সিক্ত মানুষ, তার কাছে বসে আছে, আমার কোনো অসুবিধা হবে না। তো তো কিছুক্ষণ পর তার একটা ফোন এলো, কিছু তার কল এসছে, ও বললো তুমি বসে থাকো আমি একটু কথা বলে আসছি। তো ও নেক্সট বগি, এই বগি থেকে কথা বলতে বলতে আরেকটা নেক্সট বগিতে চলে গেল। আমি বসে আছি, দেখলাম দূর থেকে টিটি আসছে। টিটি যখন আসছে আমি দেখলাম, তো আমি ওই বন্ধুকে খুঁজলাম, ভুলে গেছি তখন যে টিটি কথা, ট্রেন টিকিটের কথা সব ভুলে গেছি, ওই বন্ধুর ভরসায় সব ভুলে গেছি, আনন্দে বসে আছি। দেখলাম টিটি আসছে, টিটি যখন আসছে দেখে আমার সম্ভ্রম হলো, আরে টিকিট তো আমার কাছে নেই। তখন বন্ধুকে খুঁজলাম, ও কোথায় গেল, দেখলাম ওকে পাচ্ছি না আর। ও বললো যে নেক্সট বগিতে যাচ্ছি, কি কোথাও বললো যে আমি কথা বলে আসছি বলে, তাও দেখছি আর কোথাও, নেক্সট বগি দিয়ে খুঁজে এলাম, তখনও আসছে না। আমি দূর থেকে দেখতে পাচ্ছি, মানে বগিগুলো দেখা যাচ্ছে তো, টিটি মিনিমাম 3টে 4টা বগি এরকম আছে, ও মানে আসছে ধীরে ধীরে করে, চেকিং করতে করতে আসছে। আমি এত ভয় জীবনে, আমি এতটা ভয় আমি জীবনে কখনো ফিল করতে পারিনি। তো সেদিন আমি যতটা ভয়, মানে একদম ভয় জড়সড় হয়, এরকম কখনো হয়নি। হয়তো ট্রেন থেকে আমাকে নামিয়ে দেবে, সবার সামনে হয়তো কি বলবে, তার থেকে ভয় লাগছে যে ঠাকুরের দীক্ষা নিয়েছি, আর এরকম কাজ কেন করলাম এরকম কাজ, আমি তো টিকিটটা করে ফেলতে পারতাম, সময় ছিল, ঠাকুরকে আমাকে ক্ষমা করবেন, উনি কি বাঁচাবেন আমাকে, আমার তো ভুল আছে। এরকম অনেক চিন্তা, ভাবছি যে ধীরে ধীরে দেখছি টিটি কাছে আসছে, একটু মানে থার্ড থেকে সেকেন্ড বগি এরকম ধীরে ধীরে ক্লোজ আসছে, যখন কাছে আসছে তার আরো ভয় বেড়ে বেড়ে যাচ্ছে, ভাবছি যে কখন, ভাবছি যে গিয়ে ওই যে টয়লেটটার মধ্যে গিয়ে ঢুকে যাই, যাতে আমাকে দেখতে পাবে না, মানে বিভিন্ন প্রকার সব দুশ্চিন্তা মাথায় আসছে। এটাকে মনে হয় গ্রহ বলে, এটাকে গ্রহ, যখন আপনার গ্রহ মানেই হচ্ছে, এই ঠাকুর বলেছেন যে তোমার চিন্তা করার যে শক্তি, বিবেচনা করার যে শক্তি, বিবেক বুদ্ধি ক্ষীণ হয়ে যায়। তো বলেছেন যা, এটা বানিয়েছেন ঠাকুরের যে সিদ্ধান্তে যে আসতে নারে তড়িৎ চলন বেগে, বিবেক বুদ্ধি ক্ষীণ তাহার আদর্শ নেই জেগে।
তো সিদ্ধান্তে যে আমি তখন সিদ্ধান্তই নিতে পারছি না যে কি হো কি করব, সিদ্ধান্তে যে আসতে না রে, তড়িৎ চলন বেগে, তড়িৎ যে তড়িৎ চলন বেগে যে সিদ্ধান্তে আসতে পারছে না, বিবেক বুদ্ধি ক্ষীণতা, আর আদর্শ নেই জাগে। আদর্শ যখন ভিতরে জাগ্রত না থাকেন তখন মানুষ সিদ্ধান্ত নিতে পারে না। তো আমার সেই অবস্থাটাই হলো, আমি সিদ্ধান্ত নিতে পারছি না যে কি করব। এই জড়সড় অবস্থায় আমার আমার চোখটা গেল আমার ঘড়ির দিকে, দেখলাম যে প্রার্থনা সময় হয়ে আসছে, প্রার্থনা সময় হয়ে আসছে। কি করব, সেই বাণীটা যে আজ সকালে যে পুলকিত ভাই যে বাণীটা বলছিল যে যেখানেই থাক হোক না বেহোশ, করতে সন্ধ্যা প্রার্থনা, হবি তাতে কর্ম নিপুণ, শক্তি পাবি বর্ধনা। তো সেই বাণীটা মনে পড়লো, প্রার্থনা সময় হয়ে আসছে। তো আমি উপায় শূন্য হয়ে প্রার্থনা তো আমি করতে হবে, তো আমি প্রার্থনায় বসলাম। যা হবে দেখা যাবে, প্রার্থনার সময় আসছে, প্রার্থনাটা করে নিই। আমার মনে পড়ছে সেদিন আমি আমার যে প্রার্থনাটা, আমার মনে হয় সেদিন প্রার্থনাটা আমার একদম অন্তর থেকে হয়েছিল সেদিন। আমি অন্তর থেকে মানে কি, মানে প্রার্থনার প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ভাব, প্রত্যেকটা সুর লয় একদম কোহেরেন্ট ছিল। মানে ভয় যে প্রভু কি হবে আমার, প্রভু রাখো, তুমি না রাখলে কোথায় যাব, এইটাই আমার প্রার্থনায় ব্যক্ত হচ্ছিল, যে প্রভু টিটি ধরে নিতে পারে। এই যে ভয়টা আমার, সেই ভয়টাই আমার প্রার্থনায় ব্যক্ত হচ্ছিল একদম, মানে পুরো অন্তর দিয়ে প্রার্থনা করেছি। প্রার্থনা হয়ে গেল, প্রার্থনার পর ধ্যানে বসলাম। সেদিন ধ্যানে বসলাম, ভাবলাম যে একটু ধ্যান করে নি। ধ্যান করছি, আপনি বিশ্বাস করবেন না, আমি এখনো সেই মুহূর্তটা অনুভব করতে পারছি। ধ্যান করছি একদম, ঠাকুর এই চক্রফটটা দেখা যাচ্ছে যেরকম আমরা ধ্যান করি, আর অন্তর দিয়ে প্রভু বাঁচাও, মানে একটা চাপ, বিশাল চাপ, যখন মাথায় বিশাল চাপ থাকে তখন ধ্যানটা বেশি ভালো হয় আমার মনে হচ্ছে। তাই মনে হচ্ছে ইষ্টকর্মের চাপ থাকা ভালো, ইষ্টকর্মের চাপ নিয়ে ধ্যান করা ভালো, তখন ধ্যানটা ঠিক হবে। আর ইষ্টকর্মের কোনো চাপ না থাকলে ধ্যানটা কিন্তু এতটা ভালো হয়, তখন শুধু তার গুণাবলীগুলো ধ্যান করতে পারি, তার বিষয়ে ভাবতে পারি। কিন্তু কোনো চাপ থাকলে, রেসপন্সিবিলিটি থাকলে, কোনো একটা ব্যাপার নিয়ে চিন্তা থাকলে তখন ধ্যানটা আরো ভালো হয়। সেই যে বললাম যে প্রথম কথাটা, যখন আমাকে ওই টার্গেটটা দেওয়া হয়েছিল তখন ধ্যানটা খুব ভালো হয়েছিল। তখন এখন আবার সেই রকম একটা অবস্থা, যখন আমি একটা একটা কনফিউশনের মধ্যে আছে কি করব, তখন ধ্যানটা খুব দারুণ হয়েছে, খুব। আর বসে আছি, ধ্যান করে যাচ্ছি, আমার চোখ থেকে কেন জানি না জল বেরিয়ে আসছে। আমি মানে কি অননোয়িংলি আমি কেঁদে যাচ্ছি, মানে। আর আপনি বিশ্বাস করবেন না, ভিতরে এই যে ভয় লাগছিল না, যে কোথায় যাব, চলে যাব, ঢুকিয়ে যাব, লুকিয়ে যাব, কি হবে, এই যে ভয়, সে ভয়টা যে কোথায় চলে গেল আমি জানতেই পারলাম না। কেউ ভিতরে যেন একটা কনফিডেন্স দিচ্ছে যে ভয় করার কি আছে, কেন ভয় করছিস, টিকিটটাই তো করিসনি, কি অসুবিধা আছে বলে দিবি, জিজ্ঞেস করলে বলবি যে টিকিট করতে পারি না, আমার টিকিটটা এখন কেটে দিন, কিছু অসুবিধা না, আমি কেটে দেবো, টিকিটটা বলে দিন না দয়া করে, একটু কেটে দিন দয়া করে, আমি করতে সময় পাইনি, বলে দিবি, কি অসুবিধা আছে, ধ্যান কর না, একদম নাম ডুবে যায় না। আমি ভাবছি একদম চোখ খুলবোই না, আজকে চোখ খুলবো না, আজকে 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট হয়ে যাক, আজকে ধ্যান করতেই থাকবো। যখন টিটি তো এমনি আসে আমাকে নক করবেই, টিটি এসে তো আমাকে নক করবেই, সে তো এসে আমার টিকিট চাইবে, তখনই ধামটা আমার ভাঙবে। তার আগে আমি একদম চোখটা খুলবই না, এরকম একটা সংকল্প নিয়ে ধ্যান করেই যাচ্ছি। আনন্দে ভরপুর হয়ে ধ্যান চলছে আমার, খুব আনন্দে ভরপুর হয়ে তার কথা, দাদার কথা মনে পড়ছে, এরকম চলছে। মানে জানি না, আমি নিশ্চয়ই জানি না কতক্ষণ ধ্যান করেছি কিনা বুঝতে পারছি না, কিন্তু টিটির নক, টিটি এসে আমাকে উঠাবে, বলবে যে তোমার টিকিট দাও, আমি সেটা ওয়েট করেই ধ্যানটা করে যাচ্ছি। অনেকক্ষণ বসে আছি, কেউ কিছু ডাকছে না আমাকে, তাই কিছুক্ষণ পর আমি মানে অটোমেটিক্যালি চোখটা খুলে প্রণাম করে দেখলাম, তবে দেখলাম টিটি তো নেই। তো আমি জিজ্ঞেস করলাম কাছে যারা বসেছিল যে টিটি কোথায় গেল, টিটি আসছিল, ও কি চলে গেছে, মানে ওকে আসেন বলে, ও তো কখন থেকে এসে চলে গেল। আমার সবার টিকিট চেক করলো, আপনার দিকে তাকালো, আপনি কি ধ্যান না কিছু করছিলেন, তাকিয়ে তারপরে চলে গেছে, আর কিছু জিজ্ঞেস করলো না, চলে গেল। আবার একটা অনুভূতি এলো জীবনে, আবার একটা অনুভূতি আমার জীবনে আড হলো, যে তার সঙ্গে যোগযুক্ত থাকলে মানুষ নির্ভয় হয়। নির্ভর করলে নির্ভয় হয়, নির্ভর করলে নির্ভর হওয়া যায়। আবার এই যে নির্ভর মানে কি, নিঃশেষ ভাবে ভরণ করা মানে হচ্ছে নির্ভর করা। যখন নির্ভর করতে যাব তখনই নির্ভর হয়ে যাব। এটা আমার জীবনে আরেকটা অনুভূতি আড হলো। এই ধ্যান করলে
কি হয় ধ্যান করলে মনে হয়, আমি আমার এই যে আপনার সঙ্গে রাখতে চেষ্টা করলাম, মানুষ চাপের মধ্যে ধ্যান করলে মানে আমি যখন আমার অনুভূতি যেটা, চাপ চাপ নিয়ে কোনো ইষ্টকর্ম নিয়ে কোনো চাপ নিয়ে ধ্যান করলে ধ্যানটা ভালো হয়, তার সঙ্গে ভালো করে যোগযুক্ত হওয়া যায়, পয়েন্টসগুলো বেটার বোঝা যায়, জীবনে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। আরেকটা কথা, ধ্যান করলে কি হয় আমার যেটা মনে হচ্ছে, ধ্যান করলে মনে হয় যে তার লীলাটা আমি জীবনে বুঝতে পারি। আমি একটা ছোট অনুভূতি বলছি, আমি আইআইটি ধানবাদে থাকি। আমি আর আমার আমি আমার মিসেস আমরা সকালে একটু মর্নিং ওয়াকে যাই। 3 মাস আগে আমি দেখলাম এখানে একটা একটা বড় ফিল্ড ছিল, একটা ফিল্ড, এটা আমরা লোয়ার গ্রাউন্ড বলি, ওই লোয়ার গ্রাউন্ডটা একদম, এটাকে একদম খোদে দিয়ে একদম কমপ্লিটলি কিছু কাজ, মানে সব এত সুন্দর ছিল, এটাকে কিছু মানে সব মানে মাটি কাদা দিয়ে একদম ভরা হয়ে একদম কিছু একটা কাজ চলছে। আমরা দুজনেই বুঝতে পারছি না কি হচ্ছে এখানে, কি হচ্ছে কি এখানে, এত সুন্দর একটা মাঠ, এটাকে এরকম করে করা হচ্ছে, কি এটা বোঝা যাচ্ছে না কি হবে। আমরা সব প্রত্যেক দিনই সেই সেই লোয়ার গ্রাউন্ড দিয়ে আমরা ওয়াক করতে যাই, মনে মনে এই কথাটাই ভাবি যে এটা কি করা হচ্ছে, এত সুন্দর এটা ফিল্ডটাকে এত করুণ পরিস্থিতিতে নিয়ে নেওয়া যাচ্ছে, কি হচ্ছে কি এখানে। কিছুদিন পরে দেখলাম ওখানে রাষ্ট্রপতি এলেন, এই কিছুদিন পূর্বেই দ্রৌপদী মুর্মু ওখানে এসেছিলেন। আমি তখন জানলাম যে এইটা, আচ্ছা এই যে সেই যে ফিল্ডটাকে যে এত রিকনস্ট্রাকশন করা হচ্ছিল যাতে ওখানে মানে একদিনের জন্য রাষ্ট্রপতি আসবেন, আর এইটা বিশাল একটা কি বলবো, এটা বিশাল একটা বিশাল ফেস্টিভ্যাল, এটা বিশাল একটা ডে, তার জন্য এই প্রস্তুতিটা চলছিল। আমি বুঝতে পারিনি, তার জন্য আমার জন্য এটা এটা প্রহেলিকা ছিল কেন এগুলো করা হচ্ছে। কিন্তু ডাইরেক্টর যিনি, ইনস্টিটিউট ডাইরেক্টর যিনি, উনি তো জানছেন এখানে রাষ্ট্রপতি আসতে যাচ্ছেন, এটা উনি জানছেন, উনি জানেন। আর কে জানে, ওনার সঙ্গে যারা যুক্ত, যারা ডাইরেক্টর কাছে থাকে, ডাইরেক্টর অফিসে যারা কাজ করে, তারা কিন্তু ডাইরেক্টরের ইচ্ছাটা আগে থেকেই জানা ছিল। ওরা জানে যে ক্যাম্পাসে কোথাও কি হচ্ছে আর তার কারণটা কি, আর কোথাও কি হতে যাচ্ছে তারা সেটাও ওরা জানে, যারা ডাইরেক্টর কাছাকাছি থাকে। সেরকম আমার জীবনের একজন ডাইরেক্টর তো আছেন, ওনার ইচ্ছাতে আমার জীবনে প্রত্যেকটা ঘটনাগুলো ঘটে চলছে। আমি যদি তার সঙ্গে যোগযুক্ত থাকি, তখন আমার জীবনের ঘটনাগুলো আমি বুঝতে পারবো কেন কি হচ্ছে, কি হচ্ছে কেন হচ্ছে, আমার জীবনে তার ইচ্ছাটা কি, উনি আমার জীবনটা কোথায় নিয়ে যাচ্ছেন, এই ব্যাপারগুলো আমি ভালো করে বুঝতে পারবো যখন আমি ধ্যান করব, নাম করব। কিছুদিন আগে আমি এইটা বলে আমার আমার বক্তব্যটা শান্ত করছি। কিছুদিন আগে আমি ঠাকুর বাড়ি গেছিলাম, আমি একটা আচার্যদেব দর্শনে পুরো পরিবার নিয়ে গেছি, হাফ ডে সিএল নিয়ে গেছি, মানে 12টা অবধি ছুটি নিয়ে গেছি যে চলে আসবো। তো আমি ফিরতে ফিরতে দাদা উঠতে লেট হয়ে গেছে, আমি ফিরতে ফিরতে 2টো বেজে গেছে। তো আমাকে তো আবার জয়েন করতে হবে, আমি যেহেতু হাফ ডে সিএল নিয়ে গেছি, তো আমি ড্রাইভিং করে করে একদম চিন্তা নিয়ে আসছি যে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, আমাকে জয়েনিংটা দিতে হবে। তাই আমি আসছি এটা ড্রাইভিং করে দেওঘর থেকে ধানবাদ ফিরছি। একটা কল এলো, আমার একটা স্টুডেন্ট আমাকে ফোন করে বললো যে স্যার আপনি কোথায় আছেন, ওরা তো জানেন না আমি ছুটি নিয়ে এসেছি বলে, আপনি দয়া করে একটু ল্যাবে চলে আসুন। বলে কি হয়েছে? ও স্যার আমাদের ল্যাবে একটা বড় সাপ ঢুকে গেছে, বিশাল সাপ, একটা পয়জনাস সাপ ঢুকে গেছে। একটা স্টুডেন্ট মানে মানে কি ওটা এটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, ভিতরে ছিল, ও প্রাণ বাঁচিয়ে চলে এসছে, আর আমরা ঢুকতেই পারছি না, দয়া করে আপনি একটু আসুন। আমি তো আরো ভয় পেয়ে গেলাম, আমি ডিপার্টমেন্টে নেই, ছুটি নিয়ে এসেছি, এখন রাস্তায় আছি, আবার সাপ ঢুকে গেছে। আমি নাম করে ওই গাড়ি চালিয়ে চালিয়ে সবগুলো বন্দোবস্ত করলাম, ফোন করে এটা স্নেক ক্যাচারকে ডেকে নিয়ে সাপটাকে বের করলাম। আমার পুরো ডিপার্টমেন্ট, আমার পুরো স্টুডেন্টরা সবাই ভয় পেয়ে গেছে। তারপরে আমি এলাম, এসে সবাই ওকে বুঝালাম কিছুটা মঙ্গল আছে, চিন্তা করো না, ও তোমরা একটু ল্যাব যেতে বন্ধ করো, এখন আমার দেখছি কি করা যেতে পারে। আমি এসে তারপরে একটা লেটার লিখলাম টু দ্য ডাইরেক্টর অফ দ্য ইনস্টিটিউট। ওই সাপের ফটোগুলো সব ওই ইমেলে অ্যাড করলাম, করে দিলাম যে আমার ল্যাবে এরকম একটা বিশাল সাপ বেরিয়েছে, আর আপনারা, আমি অনেকদিন ধরে আমার ল্যাবের রিকনস্ট্রাকশন জন্য, রিনোভেশন জন্য আপনাদেরকে জানিয়ে রেখেছি, কিন্তু আমার ওই অ্যাপ্লিকেশনটা এখনো মঞ্জুর হয়নি। যদি এখনো আমার ল্যাবের রিকনস্ট্রাকশন না হয়, তাহলে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যদি সৃষ্টি হয়, তাহলে আমাকে দয়া করে দায়ী করবেন না। একটা মেসেজ দিয়ে এটা আমার যে মানে অথরিটি যার দাদাকে ওদেরকে পাঠিয়ে দিলাম। বিশেষ করে 2 দিনের মধ্যে আমার পুরো ল্যাবের
একদম এখন টাইল বসছে, পুরো ল্যাবের রিকনস্ট্রাকশন হয়, ল্যাবটা একদম সুন্দর। আমার আমার যত ল্যাব আছে, আমার ল্যাবটা সবচেয়ে সুন্দর এখন হতে যাচ্ছে। আমার ল্যাবটা আমি এই দুটো ঘটনা মিলিয়ে দেখছি, সাপে ঢুকা আর ল্যাবের ইনোভেশন হওয়া। এই যদি তিনি জীবনে না থাকতেন, তাহলে সাপের ঢুকাটাকে আমি একটা অমঙ্গলকর বলে ভাবতাম। উনি আছেন বলে এখন বুঝতে পারছি যে সাপটা ঢুকেছিল তাই জন্য যাতে ল্যাবের কনস্ট্রাকশন হতে পারে। এই যে আমার পেন্ডিং কাজ ছিল অনেক দিন ধরে, সেটা আবার অ্যাক্সিলারেটেড হয়ে আমার ল্যাবটা রিনোভেশন হতে যাচ্ছে, তার জন্য এই সাপটাকে ঢুকানো হয়েছিল। এইরকম বুঝানো ব্যাপারটা বুঝতে সুবিধে হয় যদি আমার একটু তার সঙ্গে যুক্ত থাকি, তখন তার ইচ্ছাটাকে ভালো করে মানে বুঝতে আর কোনো অসুবিধা হয় না যে উনি কি করতে চাচ্ছেন। ওনার প্রত্যেকটি করাটাই এটা মঙ্গলের দিকে যাচ্ছে, এটা কোনো আমার কোনো রকমেই কোনো মানে মানে কনফিউশন আর থাকে না। এই জিনিসটা আমরা ফিল করতে পারি, আমরা সবাই এইরকম অনুভূতির অধিকারী। আপনারা আমাকে বললেন, আমি বললাম, আবার কাউকে বলবেন সে তার জীবনের অসংখ্য অনুভূতি এখানে বলে দিতে পারে। তাই আমি যতটা পারলাম আপনার সঙ্গে বললাম। আপনারা সবাই তার ইচ্ছাটাকে জীবনে পরিপূর্ণ করার আপ্রাণ চেষ্টা করে চলবেন, তাকে মাথায় নিয়ে চলবেন। আমার জন্য একটু প্রার্থনা করবেন, আমিও এই আপনার মতো তাকে মাথায় নিয়ে চলতে পারি। আপনার সবার সুদীর্ঘ নিরাময় স্থচ্ছল জীবন পরম দয়াল আতুল চরণে নিবেদন করছি। জয় গুরুদাদা।